আমি ভালো নেই। আপনাদের কাছে একটা সতর্কতামূলক ভিডিও নিয়ে আজকে আমি এসেছি। তো কাল আমার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। সেই দুর্ঘটনা যাতে আমার সাথে যেটা হয়েছে আপনাদের সাথে যেন না হয়, আপনারা তার জন্যে অবশ্যই ভিডিওটা দেখলে সতর্ক হতে পারবেন। তো কাল ছিল সানডে, আর কাল কী এমন হয়েছিল আমার সাথে আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি আমি আজকে আপনাদের মন থেকে কিছু কথা বলছি। আমি এমনভাবে কোনোদিন আজ পর্যন্ত ভিডিও করেছি, আমি অনেকটা বছর ধরে ভিডিও করছি, প্রায় ৫ বছর। তো এরকমভাবে যে মানে আমার যে এই অভিজ্ঞতাটা, বাস্তব অভিজ্ঞতা কেমন সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। তো কি হয়েছিল কালকে সানডেতে, তো হঠাৎ দুপুরবেলা একটা ফোন কল আসে। তো সেটা আমার বাপের বাড়ি থেকে। তো বাপের বাড়ি থেকে ফোন কল আসে যে আমার বাবা বলল যে এখন যে বাড়ির দিকে যে সরকারের আর কি গ্যাস নেওয়ার পরে যে কিছুটা অংশ অ্যাকাউন্টে ভর্তুকি বলে যেটা আমরা জানি, যে কিছু অংশ কিছু টাকা সাবসিডি পাওয়া যায় বা ভর্তুকি ঢোকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো সেই টাকাটা আমার বাবাকে ফোন করে বলা হয় যে আমার বাবার এসবিআই অ্যাকাউন্ট। তো বাবাকে বলা হয় যে আপনার অ্যাকাউন্টে ৫,২১২ টাকা জমা হয়েছে, তো আপনি সেই পয়সাটা নিয়ে যান। তো আমার বাবা বলল ঠিক আছে, আমি সোমবারে যাব। তো তারপরে ওনারা বললেন ঠিক আছে, আপনার যদি ফোনপে নাম্বার থাকে তাহলে আপনারা আমাকে দিতে পারেন, তাহলে সেই নাম্বারে আপনার টাকাটা ট্রান্সফার করে দেবো। তো আমার বাবা বলেছে ঠিক আছে, আমার তো ফোনপে নাম্বার নেই, তো আমার মেয়ের আছে, আমার মেয়ের আমি ফোন নাম্বারটা দিচ্ছি, আপনারা আমার মেয়ের সাথে যোগাযোগ করুন। যথারীতি তখনই আমার বাবা ফোন করে আমাকে বলল যে এরকম এই ব্যাপার। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তখন তারা আমাকে ফোন করলো। তো বন্ধুরা, আমি সরল মনে আমার কোনো ঘুরপ্যাচ নেই যে আমার সাথে এমনটা হয়ে যাবে, আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তো তাই ভাবলাম এই সচেতনমূলক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আমার একান্তই প্রয়োজন। কারণ আমার একটা ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে মানুষের সচেতন হতে পারবে তাদের, কারণ আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, আমাদের কাছে একটা টাকার মূল্য কিন্তু প্রচুর, কারণ আমরা কষ্ট করে ইনকাম করি। আর আপনাদের কাছে আমি শেয়ার করেছিলাম যে আমি যে জুয়েলারির ডিজাইনগুলো বানাই সেটা কিন্তু করতে অনেকটা টাইম লাগে, আর সেটা করতে কখনো ঘাড় যন্ত্রণাও হয়, চোখে ব্যথা করে। তবুও আমি চেষ্টা করি যে সংসারে কাজ করে সব কিছু গুছিয়ে নিজে কিছু ইনকাম করার, আমার ছোটোবেলা থেকে খুব শখ। তো তাই জন্য আমি এই কাজটা করি। তো যাই হোক, সেটা করে আমার অ্যাকাউন্টে ছিল ১,৫০০ টাকার একটু বেশি, প্রায় ৬০০ টাকা, মানে ১,৬০০ টাকার কাছাকাছি প্রায় ছিল, কিন্তু ৬০০ টাকা নয়, একটু কম ছিল। তো তারপর ওনারা আমাকে কল করে। প্রথমে একটা নাম্বারে কল হয়, তো তারপরে আরেকটা নাম্বারে আমি স্ক্রিনশট আপনাদেরকে শেয়ার করব অবশ্যই। তো তারপর আমার যে নাম্বারটায় ফোন আসে, তারপরে ফোন করে বলা হলো যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আমরা যে পয়সাটা পাঠাবো সেটা আপনারা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠাবেন, তাহলে বুঝতে পারবো যে আপনার কাছে পয়সাটা গেছে। তো যেহেতু ব্যাংক লেনদেন, তো সেই জন্য কিছু আমাকে প্রুফ দিতে হবে যে আমি আমার বাবার মেয়ে কি না। তো আমি বললাম ঠিক আছে, কি প্রুফ লাগবে। তখন ওনারা বললেন যে আমার আধার কার্ড আর আমার প্যান কার্ডের প্রুফ দিতে হবে। তো বন্ধুরা, বিশ্বাস করুন, আমার মনে তখন কোনো প্যাচ ছিল না যে এটা সাইবার ফ্রড হচ্ছে। তো তারপর রীতিমতো ওনার সাথে উনি আমাকে ভিডিও কল করেছেন হোয়াটসঅ্যাপে। তো আর ওনার লোগোটা দিয়েছে গ্যাসের লোগো, আর উনি বলছেন উনি গ্যাস অফিস থেকে কথা বলছেন। তো সাধারণ মানুষ অবশ্যই বুঝবে যে এটা অবশ্যই গ্যাস অফিসের থেকেই ফোন করেছে। তো তারপর উনি আমাকে হোয়াটসঅ্যাপে কল করে, ওনার মুখটা দেখায়নি, ব্যাক ক্যামেরায় আমি ওনার সাথে কথা বলেছি ক্যামেরা অফ করে। তারপর উনি আমাকে বলছেন যে আপনার বার্ষিক আয় কত। আমি বলছি দেখুন, আমি তো হোম মেকার, আমি হাউসওয়াইফ, আমি কিছু ইনকাম করি না। তো বলছে আপনি বছরে কি ৫০০ টাকাও ইনকাম করেন? আমি বলছি না, আমি কোনো পয়সা ইনকাম করি না। তখন আমার মাথায় তেমন কিছুই আসেনি। তারপর
আমি সেখানে দাঁড়িয়ে তারপরে আমি বললাম যে ঠিক আছে। তারপর উনি কথা বলতে বলতে বললেন যে আপনি অ্যামাজনটা ডাউনলোড করুন। তো আমি বললাম ঠিক আছে, আমি অ্যামাজনটা ডাউনলোড করলাম। তারপরে বললেন উনি যে মবিকিউব আপনারা এই যে অ্যাপগুলো সেগুলো অবশ্যই শুনে রাখুন, যাতে আপনাদেরও কাজে দেয়। মবিকিউব কখনোই ডাউনলোড করবেন না। অ্যামাজনের কিছু ওদের পার্ট ছিল হয়তো, যেটা ওরা গিফট ভাউচারের মাধ্যমে ওরা আমার কাছ থেকে ফ্রড করে পয়সাটা নিয়েছে। তো তারপর ওখান থেকে কল করার পরে আমাকে জানানো হয় যে আমাদের এরকম স্যার আছে, ফোন করবে, তো আপনারও আধার কার্ড আর আপনার প্যান কার্ডের ফটোটা আমাকে পাঠান। তো রীতিমতো আমি পাঠিয়েছি। আমি ভেবেছি যে বাবার পয়সা জমেছে, সেই পয়সা থেকে বাবা পয়সা পাবে, আমি সেই ভেবে এটা দিয়েছি। আমি তো আর জানি না এটা কি হচ্ছে। তারপর আমি সেটা পাঠানোর পরে ওনারা সব কিছু বললো, আপনাকে আপনার হচ্ছে বাবার সাথে, যে আমার বাবার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, তার জন্য আপনার ইকেওয়াইসি করতে হবে। এখন বাড়ির দিকে প্রায় মানে সব দিকেই আমাদের গ্যাসের কিছু প্রবলেমের জন্য আমাদের সবার কিন্তু ইকেওয়াইসি করতে বলছে, না হলে আমরা গ্যাস পাবো না। তো যাই হোক, আপনারা সঠিক সব কিছু যাচাই করেই তারপরে কিন্তু ইকেওয়াইসি করবেন। তো তারপরে আমি বললাম ঠিক আছে। তারপরে ওনারা ইকেওয়াইসি করার পরে ওই অ্যামাজনের মাধ্যমে ওনারা আমার আধার কার্ড নিয়ে ইকেওয়াইসি করলেন, মানে জানি ওটিপিটা আর কি ওনারা পায়। তো তারপরে আমার সব কিছু বলল যে এই অ্যামাজনে গিয়ে কিছু কাজ করতে, তো সেগুলো আমি করলাম। তারপরে অ্যামাজন থেকে আবার একটা ফোন আসলো। ফোন আসার পরে বলল যে হ্যাঁ ম্যাডাম, আপনি তখন আমার সাথে ভিডিও কল করেছিল সে কিন্তু আমার সঙ্গে বাংলাতেই কথা বলেছে, আর যে আর কি অ্যামাজনে আর কি ভিডিও কলে কথা বলেছে আমার সঙ্গে সরাসরি ফেস টু ফেস, তো উনি কিন্তু আমার সঙ্গে হিন্দিতে কথা বলেছে। তারপর যখন মবিকিউ ডাউনলোড করা হয়, মবিকিউ ডাউনলোড করার পর উনিও কিন্তু আমার সঙ্গে হিন্দিতে কথা বলেছিল। তো তারপর আমার মুখের স্ক্রিনশটও নিয়েছিল। তারপর উনি বলল প্যান কার্ডের ফটোটা দেখান, তো ওনারা প্যান কার্ডের ফটোটাও নিয়েছিল। তো যথারীতি তারপর নেওয়ার পরে উনি আমাকে বলল যে আপনি অ্যামাজনে গিফট ভাউচারে যান, গিয়ে ওখান থেকে 2000 টাকা পেমেন্ট করুন। প্রথম বললো, তারপর পেমেন্ট করার পর সেটা পেমেন্ট হচ্ছে না, কারণ আমার অ্যাকাউন্টে রয়েছে 1500 টাকা। তো 2000 কী করে পেমেন্ট করব আমি? তো তখনও আমার মাথায় আসেনি। তো তখন বাজে দুপুর 11টা, সকাল 11:23 বাজে। তখন এই ঘটনাটা চলছে, তখন মানে পেমেন্ট করার প্রক্রিয়াটা চলছে। তো তখন আমি রান্নাও করছি, মেয়েও রয়েছে বাড়িতে। তো তারপর উনি বলছেন যে তাহলে যখন আমি বলছি ফেলড হয়ে যাচ্ছে, হচ্ছে না। তো উনি আবার আমাকে কি বললেন যে যখন 5212 টাকা পাঠানো হবে, তখন আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে সেটা এখন ক্যালকুলেটারে ক্যালকুলেট করে আপনি একটা স্ক্রিনশট রাখুন। যখন পয়সাটা আমরা পাঠাবো তখন চেক করে নেবেন যে সমস্ত পয়সাটা আপনার অ্যাকাউন্টে গেছে কিনা। তো আমি সেইভাবেই সেটা করেছিলাম। তারপর যখন আমি প্রথম রিচার্জ প্রথম পয়সাটা পাঠালাম, হলো না, তখন বললো 998 মানে 998 টাকা আপনি হচ্ছে পেড করুন, আর 2 টাকা ব্যালেন্স কেটে নেবে হচ্ছে ব্যাংক থেকে। তো এই বলে ওনারা আমার কাছ থেকে সেটা আর কি নিয়ে নিলেন। সেটা 11:22 হয়েছে। তারপর 11:23 বলছে আবার আপনি 511 টাকা আর কি পেড করুন। তো আমি আবার 511 টাকা পেড করেছি। মানে কালকে আমি বুঝতেই পারছিলাম না যে আমার কমন সেন্স কোথায় ছিল, আমার মানে সেই বুদ্ধিটুকু কেন কাজ করছিল না। জানি না মানুষ ঘোর পেঁচের মধ্যে পড়ে গেলে কেমন হয়ে যায়। তো আপনারা অবশ্যই সতর্ক থাকুন। তারপর কি হলো, তারপর পেড করা হয়ে গেছে। তারপরে বলছি ঠিক আছে আমি রাখছি, আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গেছে বলে তারপরে উনি রেখে দিলেন। তো উনি আবার নেক্সট একটা পরে ফোন করলেন, ভিডিও কল। তো তখন বলছে যে উনি আমাকে দিদি বলেই সম্বোধন করেছে, যিনি প্রথমের থেকে আমার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন কিন্তু মুখ দেখায়নি। তো উনি আমাকে বলছে দিদি আমি তারপরে যিনি বললো যে আমি SBI থেকে স্যার বলছি, SBI অ্যাকাউন্টের স্যার। তো আপনার টাকা হচ্ছে 6 ঘন্টা পরে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।
তো আমি বললাম ঠিক আছে। তো তারপর উনি বলে আমার জিজ্ঞাসা করলেন যে আপনার বার্ষিক আয় কত, আপনি কি হোম মেকার নাকি, সব কিছু যাচাই করে উনি রেখে দিলেন। তো তারপর আবার যিনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছেন, তিনি বলছেন কি বললো দিদি। তো আমি বললাম যে এই বলেছে। তো বললো ঠিক আছে, তাহলে আপনি সন্ধ্যে 6টার দিকে আমাকে একবার ফোন করে জানাবেন যে আপনার পয়সা পেড হয়েছে কি। তো আমি বললাম ঠিক আছে বলে উনি ফোন রেখে দিয়েছে। তারপর সারাদিন সব কাজ টাজ করে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা যখন সন্ধে দেওয়া হয়ে গিয়েছে তখন বাজে ঘড়িতে প্রায় 7:30। তখন আমার মনের মধ্যে না কেমন খটকা লাগছে। আর তখন আমি মাকে ফোন করলাম, মাকে ফোন করে বলছি জানো তো মা, এই বলেছে আর বললো কি যে আর ওনারা সন্ধ্যে 6টার দিকে পেমেন্ট করবে। তো এখন এতটা টাইম হয়ে গেল এখনও পেমেন্ট কেন করলো না? তো মা বলছে তুই কত পেমেন্ট করেছিস? আমি বললাম যে এত পেমেন্ট করেছি। তা বলছে পেমেন্ট করেছিস তা আমাদেরকে একবার জানাসনি? আমি বললাম তোমাদেরকে জানাবো, উনি বললেন যে যখন তোমার পুরো ব্যালেন্সটা দেবে তখন চেক করে নিতে। তো আমি সেই জন্য আর তোমাদের জানাইনি। তো মা বলছে তাই? তো মা বলছে আমারও না কেমন খটকা লাগছে। তারপর বাবাও ফোন করলো। বাবা ফোন করে বলছে আমি না বারবার ফোন করছি, ওরা ফোন তুলছে না। মাও ঠিক সেমই বলছে যে আমিও বারবার ওই নাম্বারে ফোন করছি, ফোন তুলছে না। তারপর আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কাছে ছিল আমি ওটায় ফোন করে বলছি আপনি যে বললেন পয়সাটা আমার 6টার মধ্যে চলে আসবে, তো এখনও কেন এলো না? তো উনি কি বলছেন, উনি বলছেন যে দিদি চলে আসবে চলে আসবে। আমি বলছি আপনি কি আমার সঙ্গে ফ্রড করছেন? আপনি সানডেতে তাহলে কেমনভাবে পয়সা পেড হবে? সানডেতে তো ব্যাংক বন্ধ থাকে। আর আপনি আমার পয়সাটা কখন দেবেন? বলছে দিদি আমি আপনার সঙ্গে কাল কথা বলবো বলে উনি ফোনটা কেটে দিলেন। কেটে দেওয়ার পরে তারপরে আমি মানে তারপর থেকে আমার মধ্যে না কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে। আমি ভাবছি এমনটা কেন হচ্ছে? তখন আমার মন বলছে যে আমার সাথে এটা সাইবার ফ্রড হয়েছে। তখন আমার এতটা খারাপ লাগছে কি বলবো। কারণ এই যে কষ্ট করা টাকা, যতই 1,500 টাকা হোক না কেন বন্ধুরা, এই টাকাটা আমি তো কষ্ট করে ইনকাম করেছি। আমি যদি সেই পয়সাটা কোনো কিছু শপিং করতাম বা কাউকে দিয়ে দিতাম তাহলে মনকে হয়তো বোঝাতে পারতাম যে পয়সাটা দিয়ে আমি কিছু করেছি। তো এভাবে সাইবার ফ্রড হবে আমি কখনো কিন্তু আশা করিনি। আমি মন থেকে এতটাই ভেঙে পড়েছিলাম, এতটা খারাপ লাগছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এতটা আমার খারাপ লাগছিল। এখনও মনে হচ্ছে আমার চোখ দিয়ে জল চলে আসছে। তো তারপর আমি আমার হাজব্যান্ডকে সব কথা খুলে বলি। তো ও আমাকে বললো তোমার সঙ্গে কিন্তু সাইবার ফ্রড হয়েছে, ও পয়সা কিন্তু তুমি আর ফিরে পাবে না। তো যাই হোক আমার তো ওনাদেরকে তারপর এরকম হওয়ার পরে আমি গুগলে সার্চ করে 1930 এই নাম্বারটায় কিন্তু আমি কল করেছিলাম। কল করার পর 1930-তে কল করলাম। তো অনেকবার কল করলাম, তারপরে একটা মোবাইল দিয়ে যাচ্ছে না, 2-3টে মোবাইল দিয়ে আমি অনেকবার চেষ্টা করেছি। তো কিছুতে হচ্ছে না। তারপরে আমি গুগলে সার্চ করেছিলাম যে আমি কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক করে দেবো, আর না হলে যদি আমার অ্যাকাউন্টে কিছু পয়সা থাকে সেটাও তো ওরা কেটে নেবে। তো তারপর আমি 2034 এই নাম্বারটা আমি মানে প্রত্যেক ব্যাংকের না আলাদা আলাদা নাম্বার থাকে। আমার যেহেতু এসবিআই ব্যাংক, তো আমি নাম্বারটা দিয়ে আমি এসবিআই ব্যাংকে ফোন করে আমার ইউপিআই আর আমার ব্যাংকের অ্যাকাউন্ট আমি কিন্তু ব্লক করেছি। ব্লক করার পর তারপর আমি আমার মাসি তো এখানে থাকে। তো মাসির ছেলেওকে ফোন করে বললাম তুই এক্ষুনি চলে আয়, আমার ভীষণ একটা সমস্যায় পড়েছি। তো ও চলে আসলো। আসার পরে ও অনেকবার ট্রাই করেছে 1930-তে। এটা হচ্ছে সাইবার আর কি আমাদের সঙ্গে যে সাইবার ফ্রডটা হয়েছে সেটা আমরা কমপ্লেন করব তাই। তো তারপর সেখানে আমি 1930-এ ফোন করে লাস্ট পেলাম আমার মাসির ছেলের ফোন থেকে, মানে ও আমার ভাই হয়। তো ওর ফোন থেকেই আমি তারপর আমরা কমপ্লেন করি, আমাদের কমপ্লেনটা নেওয়াও হয়। নেওয়ার পর তারপরে আমাদেরকে একটা নাম্বার দেওয়া হয়। তো রাত তখন 12টা 7 বাজে, তখন আমাদের আর কি কমপ্লেনটা নেওয়া হয়েছে। নেওয়ার পর তারপরে একটা নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বারে আমাদেরকে বলেছিল যোগাযোগ করতে। তো অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আমি আর যোগাযোগ করিনি। তো সকালবেলা আমি আবার সেই নাম্বারটায় যোগাযোগ করি। তারপরে উনি বলেন যে আপনারা আমরা যেহেতু মুম্বাইতে থাকি, তো বসাইতে আমার কেসটা গেছে। তো
তো আমরা বললাম তো আমরা কি বসাইতে আসবো, বসাই পুলিশ স্টেশনে? তো বলছে না। তো সাইবারে যখন আমরা আর কি এই সাইবার ফ্রডটা হয়েছে, তখন যখন আমরা সাইবারে আর ওই 1930 যখন ফোন করে কমপ্লেনটা দিলাম, তখন ওনারাই বললেন যে আপনারা পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু কমপ্লেন করবেন। তো যেহেতু ওনাকে ফোন করা হয়েছিল সকালবেলা, তো উনি বললেন যে আপনারা বসাইতে আসতে হবে না, আপনারা আপনাদের পাশের কোনো কাছে পুলিশ স্টেশন থাকলে সেখানে যান। তো আমাদের এখানে আছে অলিভ পুলিশ। তো সেই অলিভ পুলিশে আমরা গেলাম। গেলে ওখানে আমি আর কি যে মেন অফিসার ওনাকে সব কথা বললাম। তো উনি আমাকে ক্রাইম ব্রাঞ্চের যে অফিসার আছেন ওনার কাছে পাঠালেন। তো ওনার কাছে পাঠানোর পর উনি বললেন যে অলিভ পুলিশের কাছে কোনো স্টেটমেন্ট আসেনি বসার স্টেশন থেকে। তো আবার সেই নাম্বারে ফোন করা হলো। সেই নাম্বারে ফোন করার পর ওখানের পুলিশ বললেন যে আপনি চিন্তা করবেন না, আমি আপনার কেসটা বসাই থেকে অলিভ ট্রান্সফার করে দিচ্ছি। তো আমার কেসটা বসাই থেকে অলিভ ট্রান্সফার করা হয়ে গেছে। তো উনি বলেছেন 2 দিন আমার অপেক্ষা করতে, তারপর বুধবার, মানে আজ হচ্ছে সোমবার, আর বুধবার আমাকে অলিভ পুলিশ স্টেশনে যাওয়ার পর ওখান থেকে একটা আমার কমপ্লেনটা নেওয়ার পর ওখান থেকে একটা আমাকে পেপার দেওয়া হবে। সেই পেপারটা নিয়ে গিয়ে আমি যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট ইউপিআই ব্লক করেছি, তো কেন ব্লক করেছি সেটা আমার ব্যাংকে গিয়ে এই পেপারটা দেখাতে হবে। তার সঙ্গে আমার আধার কার্ড, প্যান কার্ড আর আমার যে ব্যাংকের বই সেটাও নিয়ে যেতে হবে। তো নিয়ে যাওয়ার পর ওখান থেকে যখন এই পেপারটা দেখবে যে আমি এই সাইবার ফ্রড হয়েছে বলে আমার ব্যাংকটা বন্ধ করেছি, তখনই কিন্তু আমি আবার আমার অ্যাকাউন্টটা আবার নতুন করে, মানে ওই অ্যাকাউন্টটায় আবার যেহেতু ফ্রিজ হয়ে গেছে, তো সেটা আমি আনফ্রিজ করতে পারবো, আমি খুলে দিতে পারবো। তারপরে কি হচ্ছে আমি আপনাদের নেক্সট ব্লগে শেয়ার করব। তো আপনাদের কাছে আমার একান্ত একটা বার্তা এটাই ছিল যে আপনারা সবাই সতর্ক থাকুন। এই সাইবার ক্রাইমটা কিন্তু অনেকের সাথে হচ্ছে, আর সবাই খুব সতর্ক থাকবেন। এরকম গ্যাসের ভর্তুকির টাকা বা আপনার গ্যাসের ইকেওয়াইসি এরকম কোনো কিছুর ফাঁদে পড়বেন না। আজকে আমি যে জিনিসের সম্মুখীন হয়েছি, যে ঘটনার সম্মুখীন হয়েছি, আমি ভীষণ মানে মনের দিক থেকে আমি এতটা কষ্ট পেয়েছি আর এতটা খারাপ লাগা যে কি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো আমি সেকেন্ড পার্টে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব যে আমার ওখান থেকে কি কি বলা হলো, কি কি করতে হবে। তো সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।